হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকের বারটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 7টা। তো প্রত্যেক দিনের মতোই দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর এখন ঠাকুর প্রণামটা সেরে যাব রান্নাঘরে। তো যতই যা করি না কেন ওই 8:30 থেকে 9টার মধ্যেই হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট করতে হয়, কারণ রান্নাঘরে কাজ হচ্ছে তো। আর এই কটা দিন যেহেতু বেড়াতে গেছিলাম তো কাজটাও বন্ধ ছিল, তো সব মিলিয়ে বলতে গেলে 8-9 দিন আমাদের কাজটা বন্ধ রয়েছে। এতদিনে যদি বাড়িতে থাকতাম তাহলে আমাদের রান্নাঘরের কাজ এতদিনে কমপ্লিট হয়ে যেত। তো যাই হোক, তারপর দেখো এসে হচ্ছে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে করবো একটুখানি মুগের ডাল। ফ্রিজে বেশ কিছুটা মাছের মাথা রয়েছে, তো ভাবলাম যে অনেকদিন যেহেতু মুগের ডাল খাওয়া হয় না, তো মাছের মাথাটা দিয়ে মুগের ডাল করে দিই, তাহলে খাওয়া হয়ে যাবে। তো এদিকে ডালটাকে ভেজে প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর তার সঙ্গে করব ঝুরি আলু ভাজা। তো ওখানে গিয়ে যে মুগের ডাল সঙ্গে ঝুরি আলু ভাজা খেয়েছিলাম, তার টেস্টটা এখনও জানো তো মুখে লেগে রয়েছে। তো ওখান থেকেই হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি এবার বাড়িতে চলো, তোমাকে এবার থেকে এই ঝুরি আলু ভাজা আর মুগের ডাল করে খাওয়াবো। তো সেই মতো করে যেহেতু মুগের ডাল করছি, তাই ভাবলাম যে আজকেই হচ্ছে ঝুরি আলু ভাজাটা করে দিই। তবে ওই যে বাদাম ভাজা বা কারি পাতা, ওগুলো কিন্তু কিছুই নেই। কারি পাতাটা যদিও আমি নিচে গেলে পেয়ে যেতাম, তবে হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, তাই আর কি কারি পাতাটা দেবো না। আর বাদামটা তো আমার ঘরেই নেই, আর এত সকাল সকাল দোকানেও যেতে চাইছি না, তো সেই জন্য শুধু সিম্পল আর কি আলু ভাজাটা করব। তো এখানে মাছের মাথাটা তো ভেজে তুলে নিলাম আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডালটাকে এখন ফোড়ন দেব। তো ফোড়নের জন্য দেখো একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিলাম গোটা জিরে আর আদা জিরা লঙ্কা একটা একসাথে করে বাটা ছিল, সেটা 2 চামচ দিয়ে দিলাম। যেহেতু মুগের ডাল মাছের মাথা দিয়ে হচ্ছে, তো সেই জন্য মশলার পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগবে খেতে। তো এখানে সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন ওই সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দেবো আর তার সঙ্গে মাছের মাথাগুলোও দিয়ে দেবো। যদিও ডালের মধ্যে দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখিনি, তো এখন দিয়ে যতক্ষণ না পর্যন্ত মাছের মাথাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ফোটাবো। তো এই যে আলু ভাজা আর মুগ ডালের যে কম্বিনেশন, এটা কিন্তু আমার হাজব্যান্ডের দুজনেরই কিন্তু ভীষণ পছন্দের। তো এই যে ছেলে যেহেতু একটু অ্যালার্জির প্রবলেম আছে, তো মুগ ডালটা দিলেও না ওর একটু অসুবিধা হয়, তো সেই জন্য মুগ ডাল ওকে সবসময় দিতে চায় না। তো এই যে ডালটা তো হয়ে গেল, এখন একটু মাছের ঝোল করে নেব। তো বাড়ি থেকে যাওয়ার আগে আমি গোটা একটা বোয়াল মাছ কিনে রেখে গেছিলাম, তো সেটা হচ্ছে কিছুটা আজকে রান্না করব আর কিছুটা পরে একদিন কোনো একদিন করে নেব। তো মাছটাকে তো আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, মানে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মাছের মাথা বের করে জলে ভিজিয়ে রেখে গেছিলাম। তারপরে আমি একটু ওয়াকিং করেছি, বাসি ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে এই যে ফ্রেশ হয়ে রান্নাবান্না শুরু করেছি। তো আলু ভাজাটা হতে যেহেতু একটু সময় লাগছিল আর ওদিকে হাজব্যান্ডেরও ট্রেনের সময় হয়ে যাচ্ছিল, তাই ফার্স্টেই ওকে ডাল দিয়েই খেতে দিয়ে দিয়েছিলাম। তবে ওর খাওয়া কিছুটা হতে হতেই ওকে আলু ভাজাটাও দিয়ে এলাম আর সঙ্গে আমও কেটে দিয়েছি, তো ওগুলো খেয়েও অফিসে বেরিয়ে যাবে। আর এখানে ওই যে মাছের ঝোল করব বলে মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আর এটা হলো বোয়াল মাছ, তো মাছটা খেতে না ভীষণ টেস্টি ছিল। আগে একদিন নিয়েছিলাম, সেটা অনেক বড় ছিল, তো সেই বড় মাছটা থেকে আমি ওই 300 গ্রাম মতো কিনেছিলাম। তবে সেটা খেয়ে যেহেতু বেশি ভালো লেগেছিল, তো সেই জন্য পরের দিন আবারও যখন বোয়াল মাছ নিয়ে আসে, তো তখন আমি একটা ছোটো সাইজের ওই 1 কিলো মতো হবে ওই রকমই একটা বোয়াল মাছ নিয়েছিলাম। তো সেটার থেকে এই যে কিছুটা রান্না করে নিচ্ছি। আর এই মাছের ঝোলটা করব এই আলু দিয়ে আর সঙ্গে পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে। তো এভাবেই করলে মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ওই যে বললাম মাছটাতে যেহেতু কাটা নেই, তাই ছেলেও কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। আর আমার হচ্ছে ওই পাঙাশ মাছ তারপরে বোয়াল মাছ ওই একই টাইপের, তো পাঙাশ মাছটাও আমার খুব ভালো লাগে। তবে যেহেতু যদি ফ্রেশ হয় মানে গঙ্গার হয়, তাহলে হচ্ছে পাঙাশ মাছটা কেনা হয়। তো যাই হোক, বেশ কিছুদিন হলো তোমাদের কারোরই কমেন্ট পড়া হচ্ছে না আর কমেন্টের রিপ্লাই দেওয়াও হচ্ছে না। তো আমি ভেবেই নিয়েছিলাম যে বাড়ি গিয়ে কবে একটা ভিডিও পাবলিশ করব আর কবে তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেব। তো এদিকে মাছের ঝোলটা হোক, ততক্ষণে আমি তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল তৃষ্ণা পাল। তো তৃষ্ণা লিখেছে, খুব সুন্দর দিদিভাই, খুব ভালো করে মজা করো আর সুস্থভাবে বাড়িতে এসো, ভালো থেকো সবাই। অনেক ধন্যবাদ বোন তোমাকে, তুমিও খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো। আরও কমেন্ট করেছিল ঝুমা দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে আমিও সাঁতার জানি না। হ্যাঁ গো দিদিভাই, আমিও তো সাঁতার জানি না, তবে ওই যে যখন কাউকে জলে নামতে দেখি বা জলে নেমে সাঁতার কাটতে দেখি, তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়।
আসলে কি জানো তো, আমাদের যেহেতু নিজেদের পুকুর আছে মানে বাপের বাড়িতে, তো ছোটোবেলায় পুকুরে নেমেছি, সাঁতার শেখার চেষ্টাও করেছি। তবে একটা দিন কি হয়েছিল, আমি ওই জলে তলিয়ে যাচ্ছিলাম। তো সেখান থেকেই হচ্ছে মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেছে, আর সেখান থেকেই হচ্ছে সাঁতার শেখাটাও আমার বন্ধ হয়ে গেছে। তো সেদিন থেকেই মনের মধ্যে ভীষণ ভয় কাজ করে, তো সেই কারণে সাঁতারটা আমার আর শেখা হয়নি। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মিতা, তো মিতা লিখেছে যে দিদিভাই কী কী কেনাকাটা করলে দেখিও। তো ওই যে ভিডিওতেই তো বলে দিলাম, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল তো সেই কারণে না আমাদের আর মার্কেটে যাওয়াও হয়নি, আর কিছু শপিংও করা হয়নি। আর জানো তো, আমি আগে পরে যেখানেই ঘুরতে গেছি না কেন, কোনো জায়গা থেকেই কিন্তু আমি কোনো কিছু বাড়িতে কিনে আনিনি, কাউকে মানে কোনো গিফটও দিইনি। কারণ এমনিতেই আমার লাগেজ অনেক থাকে, অনেক বেশি জামা কাপড় নিয়ে যাওয়া হয় আমার, ছেলের, হাজব্যান্ডের। তো সেই করে ওখান থেকে যদি কোনো কিছু শপিং করি বা কিছু আনতে যাই, তাহলে লাগেজটা মানে ভারী হয়ে যায় বেশি। আর বিশেষ করে ওখান থেকে জিনিস কিনে আনবো, তারপরে কাউকে দেবো, সে খুশি হওয়ার থেকে দেখা গেল বেশি অখুশি হলো, বা জিনিসটা তার পছন্দ হলো না। তো এই জিনিসগুলো মানে ফেস করতে হয় বলেই আমি কোথাও গিয়ে কারোর জন্য কোনো কিছু কেনাকাটা করি না। আর বিশেষ করে দীঘাতে বলো বা পুরীতে বলো বা দার্জিলিং গেলে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, আমার মনে হয় আমাদের এখানে লোকাল মার্কেটে ঘোরাঘুরি করলেও সেই সমস্ত জিনিসগুলো আরও কম প্রাইসে পাওয়া যাবে। আমি তো খুব একটা তফাৎ দেখতে পাই না, তো সেই জন্য যখন গ্যাংটক গেছিলাম তখনও আমি সেখান থেকে কিন্তু কোনো কিছু শপিং করিনি। এমনকি পুরী, তারপরে ডুয়ার্স, তারপরে দীঘা তো এই যে 2-3 বার যাওয়া হয়ে গেল, তো আমি কোথার থেকেও জানো তো একটা জিনিসও হাতে করে বাড়ি আসি না। আমার কাছে ওই জিনিসগুলো মানে লোকাল মার্কেটের থেকে বেশি কস্টলি মনে হয়, তো সেই কারণে আমি কিনি না। এই যে মার্কেট যাওয়ার কথা বলেছিলাম, তো সেটা আমার কারণে নয়, আমার যে বান্ধবী ছিল ওনার হচ্ছে কিছু টুকিটাকি কেনাকাটা ছিল ওনার ফ্যামিলির জন্য। তারপরে আমার গত ভিডিওতে জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। আরও কমেন্ট করেছিল রুকসার পারভিন, তো লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। আর কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, সাদা ড্রেস পরে খুব সুন্দর লাগছিল, অনেক মজা, অনেক আনন্দ করো, ভালোবাসা রইল প্রিয় বোন, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো তারপরে দেখো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে এলাম ছেলের স্কুল ইউনিফর্মটা আয়রন করতে। তো ভিডিওর ফার্স্টেই বলছিলাম যে আজকে মঙ্গলবার, তবে আজকে মঙ্গলবার ছিল না, আজকে ছিল বুধবার। যেহেতু অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না, তাই কোন বারের ভিডিও শ্যুট করা ছিল সেটা একদমই মনে করতে পারছিলাম না। তবে ছেলের স্কুল ইউনিফর্মটা দেখে বুঝতে পারলাম যে ওই দিন হচ্ছে বুধবার ছিল, আর এটা হচ্ছে বুধবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে সারাদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে একেবারে সন্ধ্যাবেলাতে। যেহেতু মিস্ত্রি দাদারা কাজ করছিল, নানা রকম আওয়াজ হয় ঘরে, তো সেই কারণে আমি ওই রান্নাবান্না পর্যন্ত বা স্নান পুজো এই পর্যন্তই কাজকর্ম করি। তো সেগুলো আর তোমাদের সাথে মানে ওই পুজো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, যেহেতু ঘরে লোকজন থাকে। তো তো মিস্ত্রি দাদারা চলে গেছে কাজ করে, এখন হচ্ছে সন্ধ্যাটা দিয়ে নেব, তারপরে হচ্ছে ঘরদোরগুলো একটু ক্লিন করে নেব। আর এর আগেও যদি ক্লিন করি তাহলে কিন্তু আবারও ঘরটা আমার এই সন্ধ্যাবেলায় পরিষ্কার করতে হতো, কারণ ওনাদের কাজ যতক্ষণ না শেষ হতো ততক্ষণ কিন্তু ঘরটা নোংরাই হতে থাকতো। তো সেই কারণে ভাবলাম যে একবার ওনাদের কাজ হয়ে যাক, ওনারা কাজ সেরে চলে যাক, তারপরেই হচ্ছে ঘরটাকে ক্লিন করব। আর এখন যদি এই সন্ধ্যাটা না দিয়ে ঘরটা ক্লিন করতে যাই তাহলে কিন্তু আবার সন্ধ্যা দিতে দেরি হয়ে যাবে। তো সেই কারণে ঠাকুর ঘরের কাজটা গুছিয়ে রেখে তারপরে যাব ঘরদোরগুলো একটু গুছিয়ে নিতে। আর একটু পরেই যেহেতু হাজব্যান্ড ফিরবে, তো সকালবেলা তো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি দেখে গেছে, তারপরে যেই মিস্ত্রিরা কাজ করে ঘরদোর নোংরা হয়েছে, তো অফিস থেকে ফিরে যদি আবারও অগোছালো বিছানা বা অগোছালো ঘরবাড়ি দেখে, ওরও খুব একটা ভালো লাগবে না। তো সেই জন্য চেষ্টা করছি ও ফেরার আগে ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে। এমনকি সন্ধ্যাবেলা ভাবছি ঘরটা একটু মুছেও নেব, যেহেতু এই যে প্লাইগুলো কাটছে তো তো প্রচুর ডাস্ট হচ্ছে যেখানে সেখানে, মানে ওগুলো হাওয়ার সঙ্গেই ছড়িয়ে যাচ্ছে। তো সেই কারণে হচ্ছে খুব ভালো করে ঘরটা ঝাড়া মোছা করে এখন পরিষ্কার করে নেব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন, তো বোন লিখেছে আমিও সাঁতার কাটতে পারি না আর সাদা ড্রেসটা খুবই সুন্দর, তোমাকেও খুব সুন্দর লাগছিল, আজকাল আমারও ভিড় পছন্দ না। থ্যাংক ইউ বোন, অনেক ভালোবাসা তোমাকে। আর হ্যাঁ গো, আমারও জানো তো ওই ভিড়ভাড়টা একদমই পছন্দ হয় না। আর ওই মন্দিরের গেট দিয়ে তো সব চেকিংয়ের পরে ঢুকতে হয়, মানে ঢোকার সময় চেকিং হয়, তো সেই সময় না মানে গেটের কাছটাতে প্রচণ্ড ভিড় ছিল। তাছাড়াও যে কাউন্টারগুলোতে জুতো রাখতে হচ্ছিল সেখানেও প্রচণ্ড ভিড় ছিল। তো সেই ভিড় দেখেই মনে হচ্ছিল যে না এলেই বোধহয় ভালো হতো। তবুও আবার কবে যাব তার তো কোনো ঠিক নেই, তো গেছি যতক্ষণ মন্দিরটা একবার দেখেই আসি, তো সেই কারণেই আর কি যাওয়া। বোন আরও লিখেছে যে খুব সুন্দর ব্লগ আর মনে হচ্ছে আমিও ঘুরে আসি।
হ্যাঁ গো, ঘুরে আসতে পারো, দেখবে মনটা অনেক ভালো হয়ে যায়। আর ওই অনেক দিন ধরে বাড়িতে বসে থাকতে থাকতে সব কিছুতে যেন একঘেয়েমি চলে আসে। আর আমরা তো প্রায় 1 বছর বাদেই ঘুরতে গেলাম। তো 1 বছর বাদে ঘুরতে গিয়ে আমরা প্রায় আগামী 1 বছরের জন্য অক্সিজেন নিয়ে এসেছি। তো তারপরে ওই যে বললাম না যে ঘরটাকে একটু পরিষ্কার করব, তো সকালের দিকে এই কাজগুলো আমার একদমই করা হয়নি। ওই যতটুকু না করলেই নয়, স্নান, পুজো, খাওয়া দাওয়া সেগুলো করেই আর কি ঘরে শুয়েছিলাম। তবে জানো তো, ঘুরতে গিয়ে যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম বা যেগুলো বাড়িতে এসে কাচা ধোয়া করেছি, সেগুলো কিন্তু প্রথম দিনই কাচা ধোয়া করে জায়গা মতো তুলেও নিয়েছি। এবার না খুব একটা জামা কাপড় গোছগাছ করতে অসুবিধা হয়নি। খুব সহজেই আর কি সমস্ত কিছু গুছিয়ে নিতে পেরেছি, কারণ রোদটাও ভালো ছিল আর বুদ্ধি করে সকাল সকাল মেশিনটাও সব চালিয়ে দিয়েছিলাম। তো সেই কারণে সোমবারের দিনই আমার সমস্ত জামা কাপড় কাচা ধোয়া করে ওগুলোকে ঘরেও তোলা হয়ে গেছে। আর মাঝে যে 2 দিন আমি ভিডিও দিইনি, ওগুলো বলতে গেলে ইচ্ছে করেই দিইনি, কারণ একটু রিল্যাক্স করতে ইচ্ছে করছিল। আর বাড়িতে যেহেতু কাজ চলছে, তো সেই জন্য না কি শ্যুট করব কি না করব সেগুলো করতে একদমই ইচ্ছে করে না, বা বুঝে উঠতে পারি না যে কি করব কি না করব। তো সেই কারণে মাঝে 2 দিন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো তারপরে আমার ঘরটা গুছিয়ে এখন চলে এলাম এই যে স্টাডি রুমে। তো এই রুমেরও হাল বেহাল, কারণ ওর এখন সেই প্রজেক্টের কাজগুলো না কমপ্লিট হয়নি। তো স্কুল তো খুলে গেছে, তবে প্রজেক্ট জমা দেওয়ার ডেট এখন ওদের দেয়নি। তো ডেট দেওয়ার আগেই ওর সমস্ত কাজগুলো কমপ্লিট করিয়ে দিতে হবে। আর এই প্রজেক্ট করানো মানে তো বাচ্চাদের সেরকম কোনো হেডেক নেই, যত হেডেক বাবা মায়ের। তো আমি তো বাড়িতে থেকে যতটা করার করে দিই, তবে যেগুলো প্রিন্ট আউট করতে হয় বা বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটা করতে হয় সেগুলো তো হাজব্যান্ডই নিয়ে আসে। তবে মাঝে মধ্যে ওরও হয় না, কারণ ওরও এখন ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে যায়। তো ও বাড়ি আসার সময় দেখা যায় প্রত্যেকটা দোকানই প্রায় বন্ধ হয়ে গেছে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ওয়ার্ল্ড আপ ওয়াহিদা থেকে দিদি ভাই, তো লিখেছে লাভলি হেয়ার, রোজকার থেকে একদম আলাদা, দারুণ মানিয়েছে তোমাকে, আর তোমার সব ড্রেসগুলো খুব খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। আর ওই ধরনের পোশাক পরতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। তবে ওই যে যখন মানে শহরের বাইরে যাই বা কোথাও ঘুরতে যাই, তখন আর কি পরা হয়। তবে এই ধরনের পোশাক পরে যদি আমাদের এখানে বেরোই, তাহলে সবার একটু চোখেই লাগবে। তো সেই কারণে আর কি আমাদের এখানে ওই জামাগুলো আর পরা হয় না। তো এমন অনেক ড্রেস আছে যে আমি বলতে গেলে যতবার বেড়াতে গেছি প্রত্যেকবারই নতুন নতুন জামা কাপড় কিনেছি বা নতুন নতুন জামা কাপড় ওখানে গিয়ে পরেছি। তো সেগুলো ওখানে গিয়ে ওই পরা হয়েছে, সেগুলো আর বাড়িতে কখনো পরা হয়নি। তো সেগুলো আমার হচ্ছে আলমারিতে বন্ধ হয়েই আছে। আর দেখবে একটা জামা পরে ফটো তোলা হয়ে গেলে বা ওটা পরে ঘুরতে গেলে সেটা আর দ্বিতীয়বার পরতেও ইচ্ছে করে না, বা সেটা পরে ফ্যাশন করতেও ইচ্ছে করে না। তো সেই কারণে অনেক জামা কাপড় জমা হয়েছে, যেগুলো শুধুমাত্র আমি ঘুরতে যাওয়ার জন্যই পরেছি। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল তৃষ্ণা পাল দিদিভাই, তো লিখেছে যে তুমি কোন সেন্ট ইউজ করো দিদিভাই, একটু বলো আমাকে। তো ওটা জানো তো আমার পারফিউম নয়, ওটা হলো মানে হাজব্যান্ডেরও নয়। তো এক সময় আমরা হচ্ছে ওই শপিং মলে গেছিলাম, তো সেখান থেকে আমার ছেলে 2টো পারফিউম নিয়েছিল, মানে ওগুলো হচ্ছে ডিও। তো ওই বাই ওয়ান গেট ওয়ান ছিল, তো ওগুলো নিয়েছিল আমার ছেলে। তো ওটা ছিল ফগের। তো আমরা কেউই সেইভাবে পারফিউম ইউজ করতে পারি না, কারণ হলো কি পারফিউমে আমার ছেলের হচ্ছে অ্যালার্জি রয়েছে। তবুও ছেলে যেহেতু ভীষণ মানে বায়না করছিল, তাই আর কি ওটা ওকে কিনে দেওয়া হয়েছিল। তবে আমরা খুব একটা ইউজ করি না, ওই ওখানে গিয়ে ইউজ করলাম। তাও মনে একটু ভয় ভয় লাগছিল, তবে দেখি ছেলের খুব একটা অসুবিধা হয়নি। আর বাড়িতে থাকলে আমরা তো পারফিউম ইউজ করি না, এমনকি ধূপকাঠিও আমাদের ঘরে জ্বালাই না। তো যাই হোক, তোমরা এতদিন ধরে যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো তারপরে দেখো সমস্ত ঘর তো ক্লিন হয়ে গেছে, এখন রান্নাঘরটাও ভালো করে মুছে নেব, কারণ রাতের বেলায় আবার খাবার দাবার গরম করা আছে, আবার আজকে ভাতটাও করতে হবে, কারণ ভাত একটু কম আছে। তো ওইটুকু ভাতে হবে না 3 জনের, তাই ভাবলাম যে একটুখানি ভাত বসাবো, সেই সঙ্গে একটু খাবার দাবারগুলো গরমও করে নেব। এখন প্রায় 9:30 বেজে গেছে, আর 10টার মধ্যেই হাজব্যান্ড চলে আসবে। তো এসেই ফ্রেশ হয়ে খেতে চাইবে, কারণ এমনিতেই অনেক রাত হয়ে গেছে, তো এখন তো টিফিন খাওয়ার কোনো ব্যাপার নেই। তো সেই জন্য ভাবছি যে ও আসার আগে সমস্ত ঘরদোর ক্লিন করে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়ে, মানে জলের বোতলগুলো ভরে ডাইনিং টেবিল পরিষ্কার করে খাবার দাবার রেডি করে রাখবো, এলেই যাতে ও ফ্রেশ হওয়ার পরেই ওকে খাবারটা বেড়ে দিতে পারি। তো এই যে বললাম যে একটু ভাত করব, তো এখানে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, আর ছেলেকে একটু দুধ করে দেব। তো সন্ধ্যাবেলা যেহেতু এটা ওটা খাচ্ছিল, তো সেই জন্য সন্ধ্যাবেলার দিকে ওকে দুধটা দেওয়া হয়নি।
আর জানো তো কিছু নেগেটিভ কথা আছে যেগুলো সবসময় আমার মনের মধ্যে ঘোরাঘুরি করে। তবে এটা যেহেতু আমার একটা কাজের জায়গা বা ভালোবাসার জায়গা, তো ওই খারাপ খারাপ কথা বলে না আমার এই জায়গাটা আমি নষ্ট করতে চাই না। তবে এমন কিছু মানুষ আছে তারা কোনোভাবেই চায় না আমরা একটু ভালো থাকি বা আনন্দ করি, ভালোভাবে জীবনযাপন করি। আর একটা বাস্তব সত্যি কথা কি জানো তো, যে আমরা বলি না এ আমার ক্ষতি করেছে, ও আমার ক্ষতি করেছে, এ আমার খারাপ চেয়েছে। আসলে বাইরের মানুষ কখনোই কিন্তু কারোর খারাপ চায় না বা ক্ষতি করতে পারে না, যদি না আমরা তাদেরকে আমাদের লাইফের মধ্যে ঢুকতে দিই, বা যদি না আমাদের বাউন্ডারির মধ্যে তারা ঢুকে পড়ে, তার আগে পর্যন্ত কিন্তু তারা আমাদের ক্ষতি করতে পারে না। কিছু মানুষ আছে যারা আমাদের উপর এখন খুব ভালোবাসা দেখাচ্ছে বা আপন হতে আসছে, তবে তাদের এত নিচু রূপ আমি দেখেছি যেটা জীবনেও চাইলেও আমি ভুলতে পারবো না। শুধু একদিন নয়, দিনের পর দিন দেখে গেছি যে মানুষ অন্যজনকে মানসিক অশান্তি দেওয়ার জন্য নিজে কতটা নিচে নামতে পারে। তো সবটাই ভগবানের উপর ছেড়ে দিয়েছি, আর এটাই বিশ্বাস করি যে সত্যের জয় সবসময় হয়। আর জানো তো, আমি যে ঘর মোছা, বাসন ধোয়া বা রান্নার জন্য আলাদা আলাদা কাজের লোক রেখেছিলাম, তো যে আমার ঘর মোছা বাসন ধোয়া করতো তাকে উস্কানো হয়েছে যে আমি তাকে দিয়ে কেন রান্নাটাও করালাম না। তো যবে থেকে আমি রান্নার লোকটা রেখেছিলাম, তো তবে থেকেই যে আমার ঘর মোছা বাসন ধোয়া করতো, সে কিন্তু ঘরটাও ভালো করে মুছতো না, এমনকি বাসনটাও ভালো করে ধুতো না। সেটা আমি বুঝতে পারতাম, তবুও কিছু করার ছিল না, যেহেতু বাধ্য হয়ে আমাকে রাখতেই হতো। আবার তারা আমাদের এই যে বেড়াতে গিয়ে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখে না ভগবানের কাছে এখন প্রে করা শুরু করেছে যে আমার হাজব্যান্ডের স্যালারিটা সরকার এত কেন দেয়, এতটাও না দিলে পারতো, বা আমরা একটু টানাটানির মধ্যে থাকবো, একটু অভাবের মধ্যে থাকবো, তাহলে তারা হয়তো মানসিকভাবে শান্তি পেত। আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।